নমস্কার, আমি স্বপন। ইভিএম নিউজের 1 ঘন্টা হইচই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দিনহাটায় এবার মহিলারা রুখে দাঁড়ালো, সেই রুখে দাঁড়ানোর ভিডিও আপনাদেরকে দেখাবো। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কোচবিহারে গেছিলেন কেন না, সেখানকার বিধায়কদের উপর আক্রমণ করছে তৃণমূল কংগ্রেসের লোকেরা। আর এই আক্রমণের পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী এসপির অফিসে ডেপুটেশন দিতে গেছিল। তখন শুভেন্দু অধিকারীর অভিযোগ, এই ওখানকার এসপি এই গোটা খেলাটা খেলছে এবং উদয়ন গুহকে সঙ্গে নিয়ে এসপি অভিষেক ব্যানার্জির মদতে এই গোটা পরিকল্পনাটা করে ওখানে আক্রমণ নামাচ্ছে। অর্থাৎ ওই যে কোচবিহার জেলাতে যাতে তৃণমূল কংগ্রেস ওইখানে বিজেপি কোনো সিট না জিততে পারে, তার জন্য খেলাটা খেলছে। উদয়ন গুহ আক্রমণ, সন্ত্রাস এই পথ বেছে নিচ্ছে, অর্থাৎ ডায়মন্ড হারবার মডেল। এই উদয়ন গুহ আবার ভাইপো অনুগামী, ফলে ডায়মন্ড হারবারে যে মডেলে ওরা ভোটটা করায় ঠিক সেম মডেল কোচবিহারে আনতে চাইছে উদয়ন গুহ। শুভেন্দু অধিকারী যাওয়ার দিন আক্রমণ হয়েছে, সেই ভিডিও আপনাদেরকে আমরা দেখিয়েছি, সেই ভিডিও আপনারা দেখেওছেন। এইবার শুভেন্দু অধিকারীর এই চলে আসার পর গোটা রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে, গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ হচ্ছে, কোচবিহারেও প্রতিবাদ হয়েছে। তারপরে উদয়ন বাহিনী চমকে গেছে, মানুষ গোটা রাজ্য জুড়ে এইভাবে নেমে পড়েছে, ঝাঁপিয়ে পড়েছে। তারপরে বারাসাতের পরের দিন আবার ওই উৎসাহিত হয়ে কয়েকজন ঝাঁপিয়ে পড়তে গেছিল। তারা এমন ঝাঁপিয়ে পড়ার পর তাদেরকে এমন কাঁপিয়ে দিয়েছে যে কাঁপিয়ে তারা কাঁপুনিতে পালিয়ে গেছে। পুলিশ বাবা বাঁচাও, পুলিশ বাবা পার করেগা বলে পুলিশ বাবা এসে ঝাঁপিয়ে পড়লো, সামনে দাঁড়িয়ে পড়লো, বাঁচালো। আপাতত সেদিনের মতো পুলিশ বাঁচিয়েছে। পুলিশ না থাকলে তৃণমূল ফুস, মমতাও ফুস, এটা আমি বারবার বলি। সেই জায়গায় দাঁড়িয়ে এবার দিনহাটাতে এই উদয়ন শেখের যে এলাকা, এই উদয়ন শেখকে পশ্চিমবাংলার এক যুবক ভালো আচ্ছা করে ধোলাই মোছাই করেছে গতকাল। যদিও পদ্ধতিটা ঠিক নয়, অনুব্রত মণ্ডলের মতো, কিন্তু যখন রাজ্যের সমস্ত কিছু গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস হয়ে যায় তখন মানুষ বাধ্য হয় অগণতান্ত্রিক পথেই মোকাবিলা করার জন্য। যেমন কুকুর তাকে তেমন মুগুর দিয়েই মারতে হয় বলে আমাদের বাংলা একটা প্রবাদ বাক্য আছে। হয়তো সেই প্রবাদ বাক্যের কারণেই মুগুর তুলে নিতে বাধ্য হচ্ছে মানুষ, কারণ কুকুর যেমন মুগুর তো তেমনই লাগবে। আপনি যেমন কুকুর তাকে যদি অন্য মুগুর দিয়ে মারেন তাহলে তাকে হবে না। সেই দিনহাটাতে 6 নম্বর মণ্ডল মহিলা মোর্চার সভানেত্রী মলিনা বর্মন, তার বাড়ি গতকাল নৃশংসভাবে আক্রমণ হয়। বাড়িতে ভাঙচুর করে, তার বাচ্চার যে লেখাপড়ার বই নিয়ে গিয়ে ফেলে দেয়, পুড়িয়ে দেয়, আক্রমণ করে। একদম বাংলাদেশি কৌশল, বাংলাদেশে ঠিক যে স্টাইলে চলে এখানেও সেই একই স্টাইলে। অর্থাৎ এই যে বাড়িঘরদোর ভাঙচুর, লুটপাট, বাংলাদেশে আপনারা ঠিক যে স্টাইলে দেখবেন ওই আক্রমণগুলো হচ্ছে একরকম সেম স্টাইলে। বোঝাই যাচ্ছে যে গোটা এই যে উদয়ন শেখের বাহিনী, এই বাহিনীটা হচ্ছে আসলে বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা। এরা কাউকে ফোনে থ্রেট করছে বিজেপি নেতাদেরকে। এরা এসব পেছনে পুলিশের মদত আছে বলে অভিযোগ উঠছে। পুলিশ, কারণ এরা তৃণমূলের নেতারা জানে আমাদের পুলিশ আছে পেছনে, কেউ মারতে আসলে পুলিশ বাঁচাবে। এই একটা এই নিরাপত্তা থেকেই এদের মস্তানি। আমি আগে বারবার বলেছি, এদের একমাত্র মস্তানির, এদের একমাত্র দম হচ্ছে পুলিশ। পুলিশ সরে যাক, কালকে তৃণমূলের 90% সব চুহা বনে যাবে। আর এই উদয়ন গুহ সম্পর্কে যত কম বলা যায় ততই ভালো। সিপিএম এর জমানায় মস্তানি করেছে, যেই সিপিএম এর সরকার পাল্টে গেছে এমনি তৃণমূলে এসে মস্তানি করছে। বুঝতাম যদি বিরোধী দলে থেকে এই কাজটা করতো, তাহলে বুঝতাম দম আছে, তাহলে বুঝতাম বাপের বেটা। এমনিতেই ওর নিজের বাপকেই নিজে চোর বলে, ওর কথা না কম, যত কম বলে যায় ভালো। তাহলে বুঝতাম ওর দম আছে। ও দল পাল্টে নেয়, এই দল না পাল্টালে ওর হাল ওই লক্ষণ শেঠ, সুশান্ত ঘোষ, তপন শুকুর, মজিদ মাস্টার, ঠিক এদের মতো হয়ে যেত। এদের আজকে যে হাল হয়েছে ঠিক ওই একই হাল হতো। দল পাল্টে আপাতত বেঁচে আছে, মস্তানি করে বেঁচে আছে। এই সরকার চলে গেলে এর হাল এদের থেকেও খারাপ হবে। এই লক্ষণ শেঠ, সুশান্ত ঘোষ, মজিদ মাস্টার, তপন ঘোষ, শুকুর আলী, এই যে নামগুলো একসময় গোটা পশ্চিমবাংলায় কাঁপন ধরাতো, চমকাতো, আজকে তারা কোথায়? রাজনীতি থেকে হারিয়ে গেছে। তারা কোথায় আছে কেউ খোঁজই নেয় না। ক্ষমতার দম্ভে এরা গোটা রাজ্য জুড়ে যে মস্তানি করেছে, দাপিয়ে বেরিয়েছে, তারই ফল এদের এটা ভোগ করতে হচ্ছে আজকে। সেইখানে দাঁড়িয়ে উদয়ন গুহরও একই হাল হবে। উদয়ন গুহ এই দল পাল্টে চলে আসা, এই শেখ শাহজাহান সিপিএম করতো আগে, চলে এসে সুশান্ত, ওই গৌতম দেবের খুব কাছের লোক ছিল এই শেখ শাহজাহান, ওদিকের ক্যানিংয়ের
একটা শওকত মোল্লা, ওই রেজ্জাক মোল্লার একদম কাছের লোক ছিল। এগুলো সব দল পাল্টে, রেজ্জাক মোল্লা সব দল পাল্টে পরে নৌকা পাল্টে ক্ষমতা যে আছে তার শিবিরে থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে। এদের কোনো রাজনৈতিক অস্তিত্ব নেই, এদের কিছু করার ক্ষমতা নেই। সরকার যে দল যখন ক্ষমতা থাকবে তার দলে গিয়ে নাম লিখিয়ে নিজেকে ভাসিয়ে রাখা, বাঁচিয়ে রাখার চেষ্টা, এর বাইরে এদের কোনো দমই নেই। সেই দিনহাটাতে 6 নম্বরের মণ্ডল মহিলা মোর্চার সভাপতির বাড়ি যখন অ্যাটাক হয়েছে, মলিনা বর্মন তিনি বলেছেন মেরে ফেলো, কিন্তু আমাকে মাথা নোয়াতে পারবে না, দাঁড়িয়ে লড়াই করেছে। এবং সেই লড়াইয়ের পর ওই অঞ্চল থেকে কোচবিহারের সমস্ত বিধায়ক বিধায়িকা তারা যখন ওখানে মলিনা বর্মন তার অন্তঃসত্ত্বা কন্যার ওপর আক্রমণ হয়েছে, ভয়ঙ্কর অবস্থা, সে ভয়াবহ অবস্থা বাংলাদেশের মতো, সেই ভয়াবহ অবস্থার কথা আমরা দেখাবো। যখন এই বিজেপি বিধায়করা তারা যখন ঢুকছে তখন তৃণমূলের গুন্ডা বাহিনী, এই উদয়ন শেখের গুন্ডা বাহিনী তারা আক্রমণ করেছিল। আর আক্রমণের পর ওই অঞ্চলের মহিলারা, যে মহিলা মোর্চার মহিলারা তারা গেছিল, তারা যেভাবে রুখে দাঁড়িয়েছে, এই যে এরা যে অ্যাকচুয়ালি কাপুরুষ, মেরুদণ্ডহীন, পুলিশ না থাকলে এদের যে কিছু করার ক্ষমতা নেই, প্রত্যেকটা ভিডিও প্রমাণ করবে। আমি সব এক এক করে ভিডিও দেখাবো, দেখবেন মহিলাদের তাড়া খেয়ে পালাচ্ছে এই সমস্ত বীরপুঙ্গবের দল। পুলিশ না থাকলে যে এদের কিচ্ছু করার ক্ষমতা নেই, এদের এই প্রমাণ, এটা প্রমাণ হয়ে গেল। মহিলারা যখন তাড়া করেছে সব টপকে টপকে পালাচ্ছে, সেই সমস্ত ভিডিও আপনাদেরকে দেখাবো। তার আগে সবার আগে দেখাবো যে দিনহাটায় 6 নম্বর মণ্ডলের মহিলা মোর্চার সভানেত্রী মলিনা বর্মনের বাড়িতে ঢোকার আগে যে অভিজ্ঞতার মুখোমুখি হলো সেই বিধায়ক বিধায়িকারা, তারা কি বলছেন আগে একটু শুনে নিই। এখানকার যে একজন গুন্ডা মন্ত্রী আছেন তার এই নেতৃত্বে এই যে মলিনা বর্মন, এই দিনহাটা 6 নং বিধানসভার মহিলা মোর্চার সভানেত্রী, তার বাড়িতে ভাঙচুর হয়েছে। কি নৃশংসভাবে ভাঙচুর হয়েছে আপনারা ছবি দেখাচ্ছেন। এবং তার একটি ছেলে ক্লাস 8-এ পড়ে, কালকে রাতে খায়নি, আজকে না খেয়ে পরীক্ষা দিতে গিয়েছে, তার বইপত্রও নাকি নিয়ে যাওয়া হয়েছে। ভাঙচুর তো হয়েছে, আসবাবপত্র সব তো নিয়ে গেছে। এমনকি তারা তো প্রান্তিক মানুষ, দিন আনি দিন খায়, তাদের চাল ডাল, গ্যাসের ওভেন থেকে শুরু করে ভাতের হাঁড়ি কড়াই সমস্ত কিছু ভেঙেছে। এমনকি তারা যে পায়রা, আপনারা এরা পায়রা পোষে, আপনারা জানেন যে গ্রামের মানুষ পায়রা পোষে, সেই পায়রাগুলোও নাকি নিয়ে গেছে। এটা ভাবা যায়? জেলাতে এই জুড়ে এরকম চলছে দীর্ঘদিন থেকে, বিশেষত দিনহাটাতে, কি বলবেন? যে দেখুন, দিনহাটায় তো একজন তৃণমূলের গুন্ডা আছে, যিনি বামফ্রন্টেরও গুন্ডা ছিলেন, উনি তৃণমূলের গুন্ডাগিরি করছেন। কারণ নিরাপত্তা নেই, বিরোধী দল করলে তাদের উপর আক্রমণ নেমে আসছে। আমাদের মহিলা মোর্চার সভানেত্রী তো বলে দিয়েছে যে খুন করো, আমি দেখব। আমরা কোন রাজ্যতে বাস করছি যে সাধারণ মানুষকে খুন করে দেওয়ার? ভূমিকা কি? পুলিশ তো দলদাস, পুলিশকে বারবার ফোন করা হচ্ছে, পুলিশ বলছে দেখছি, যাচ্ছি। সারা পশ্চিমবঙ্গে তো তাই চলছে, আর দিনহাটাতে তো আরো বেশি। সে তো উদয়ন গুহ যা বলবে তাই আইন, এখানে তো আইন বলে কিছু নেই। উদয়ন গুহর আইন চলছে এই দিনহাটা শহরে। আমরা ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। দেখলেন সেখানকার যারা বিধায়ক বিধায়িকা তারা যখন যাচ্ছিলেন তখন তাদের ওপর কি নৃশংস আক্রমণ, এমনকি ওখানে ঢোকার সময় আক্রমণের আগে যখন আক্রমণ করতে এসছিল তখন পাল্টা, এবার আর সব জায়গাতেই পাল্টা হবে, দিনহাটাতেও পাল্টা, উদয়নগুহর এলাকাতেও পাল্টা, মহিলারা পাল্টা দিয়েছে, পাল্টা মেরেছে, বলেছে মায়ের দুধ খেয়ে থাকলে সামনে আয়, আমরা দাঁড়িয়ে আছি। পাল্টে চোঁচা করে দৌড় লাগিয়েছে। মহিলারা কি বলছে, কিভাবে তারা প্রতিবাদ করছে, দেখুন ভিডিওটা দেখুন। এরপরে
যখন এই মহিলারা প্রতিবাদ করলো, প্রতিরোধ করলো, আসলে এরা তো পালাচ্ছে, আবার দৌড়ে এসে জড়ো হচ্ছে। গোটা দিনহাটা জুড়ে আজকে একটা ভয়ঙ্কর পরিস্থিতি, এবং পুলিশের এখানে পুলিশ বলে কিছু নেই, এ রাজ্যে পুলিশ বলে কিছু নেই। গোটা পুলিশটা তৃণমূল কংগ্রেসের দলদাসে পরিণত হয়েছে। পুলিশ দেখতে পাবেন কালকে, পুলিশের সক্রিয়তা শুধু নয়, অতি সক্রিয়তা দেখতে পাবেন আগামীকাল নবান্ন অভিযান। দেখবেন আজকে রাতের থেকে এই সমস্ত চারদিক ঘিরে ফেলেছে, কেউ নেই নবান্নে। মমতা ব্যানার্জি নিজেই খোদ পালিয়ে গেছে ঝাড়গ্রামে বসে রয়েছে। তার দলের সব লোককে বলেছে, ভাইপোকে বলেছে দিল্লি চলে যাও, সব দিল্লিতে বসে আছে। এই নবান্ন পাহারা দেবে কে? পুলিশ। পুলিশের সক্রিয়তা দেখবেন, রাজীব কুমারের অ্যাক্টিভিটিস দেখবেন। এখন গণতন্ত্রের গল্প শোনাবে, এখন আইন কানুন এই সমস্ত শোনাবে আপনাদেরকে। রাজ্যে যে ভয়ঙ্কর, আমাদের রাজ্যে যে ভয়ঙ্করভাবে গণতন্ত্র ভুলুণ্ঠিত হচ্ছে, একটা ভয়ঙ্কর চেহারা তৈরি করে দিয়েছে রাজ্যের। পুলিশের ভূমিকা রাজ্যের আক্রমণকারীর ভূমিকায় পরিণত হয়েছে। পুলিশ তৃণমূল কংগ্রেসের ক্যাডারে পরিণত হয়েছে। এই অভিযোগ বারবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে উঠছে। রাজীব কুমার খোদ, রাজীব কুমার, তার বিরুদ্ধে অভিযোগ। সারদায় কেলেঙ্কারিতে অভিযুক্ত রাজীব কুমার, সুপ্রিম কোর্টে মামলা চলছে। সেই রাজীব কুমার আগামীকাল দেখবেন তার ভূমিকা। আরজি করে তার ভূমিকা দেখেছি, এই পুলিশকে আরজি করে দেখেছি, এই পুলিশকে কামদুনিতে দেখেছি, এই পুলিশকে পার্কস্ট্রিটে দেখেছি, এই পুলিশকে আমরা সর্বত্র দেখি। যেখানে ধর্ষণ হয়, অত্যাচার হয়, মানুষের উপর অত্যাচার হয়, সেখানে এই পুলিশকে খুঁজে পাওয়া যায় না। এই পুলিশ শুধু মমতা ব্যানার্জির দলদাসে পরিণত হয়ে গেছে। কালকে নির্লজ্জ পুলিশ প্রশাসনকে আমরা দেখব কিভাবে নিরীহ মানুষ যারা নবান্ন অভিযান করতে আসছে, বিচার চাইতে আগামীকাল নবান্ন অভিযান করবে, সেই খুন হয়ে যাওয়া চিকিৎসক কন্যা তার বাবা মায়ের ডাকে আগামীকাল লাখো লাখো মানুষ, এ রাজ্যের লাখো লাখো মানুষ, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে তারা সকলে জমায়েত হবে, নবান্নের দিকে যাবে। পালিয়ে গেছে, নবান্নে নেই। গত বছর ছিল, এবার আর নেই। গত বছর নবান্নে বসেছিল ভোরবেলা থেকে গিয়ে, এবছর আর রিস্ক নেয়নি, কারণ এবছরের হাওয়া অনেক গরম। এবছরের পশ্চিমবাংলার মানুষের টেম্পো আলাদা। এবারে পশ্চিমবাংলার মানুষ আর ছেড়ে দেবে না। ইট মারলে পাটকেল খাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, এই রকম বাংলার অ্যাটিটিউড এখন। দেখলেন না উদয়ন গুহকে কেমন পাটকেল মেরেছে বাংলার এক যুবক? এরকম আরো হাজার হাজার যুবক খুঁজছে উদয়ন গুহর মোবাইল নাম্বার। উদয়ন গুহর মোবাইল নাম্বার খুঁজে বেড়াচ্ছে হাজার হাজার যুবক, যারা উদয়ন গুহকে ফোন করবে, জিজ্ঞাসা করবে যে আপনি এই মস্তানি মারছেন কোচবিহারের মধ্যে, কোচবিহারটাই কি ভারতবর্ষ, কোচবিহারটাই কি পশ্চিমবাংলা, না কোচবিহারটাই হচ্ছে আপনার জগৎ, এর বাইরে আপনি কি আর বেরোবেন না? এর বাইরে কি আর আপনি বেরোবেন না? রাস্তাঘাট দিয়ে হাঁটাচলা করবেন না? হাজার হাজার যুবক জানতে চায়, আপনি কোচবিহারে ডিগুলে পেটালে, আপনি যখন কোচবিহারের বাইরে বেরোবেন, আপনি আপনার পরিবারের লোক, তখন তারা কি নিরাপদে থাকবে? গণতান্ত্রিকভাবে মানুষ তো তখন তাদেরকেও মোকাবিলা করবে। আপনাকে, আপনার পরিবারের লোককে তখন তো গণতান্ত্রিকভাবে মানুষ মোকাবিলা করবে। তখন আপনি কি করবেন? মানুষ যদি ঘিরে ধরে স্লোগান দেয়, আপনার পরিবারের লোককে রাস্তায় দেখতে পেলে, কোচবিহারের বাইরে দেখতে পেলে, আপনার পরিবারের লোকজন, আত্মীয় স্বজনের বাড়ি ঘিরে ধরে যদি স্লোগান দিতে শুরু করে, গণতান্ত্রিকভাবে আপনার গ্রেপ্তারের দাবিতে যদি আপনার পরিবারের লোকজনকে ঘেরাও করে, তখন আপনি কি করবেন? এই আওয়াজ গোটা রাজ্যে উঠেছে, গোটা রাজ্যে উঠেছে। বিজেপি বিধায়কদের এই যে আক্রমণ করা হলো আজকে, তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে, দমছে না, কাউকে আটকানো যাচ্ছে না। এটা কিন্তু তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে, আর কেউ ভয় পাচ্ছে না। ভয় পাওয়াতে চাইছে কিন্তু কেউ আর ভয় পাচ্ছে না। থ্রেট, হুমকি, এই ওই করে দেবো, সেই করে দেবো, রেপ কেস খাইয়ে দেবো, এই করে দেবো, ঘর বাড়ি জ্বালিয়ে দেবো, অনেক রকমের থ্রেট। কিছুতেই কোনো কাজ হচ্ছে না, কোনো কিছুতেই কাজ হচ্ছে না। মানুষকে দমানো যাচ্ছে না। যত বলছে তত বেশি বেশি করে মানুষ আরো বেশি গর্জে উঠছে। মমতা ব্যানার্জি বলছে পিঁপড়ের মতো টিপে মেরে দেবো, মানুষ আরো গর্জন ছাড়ছে, আরো মানুষ এগিয়ে আসছে, বলছে তুমি টিপে মেরে দাও, আমরা দাঁড়িয়ে আছি। মমতা ব্যানার্জি মানুষকে ভয় পায়, মমতা ব্যানার্জি জনগণকে ভয় পায়। লাখো লাখো মানুষ জড়ো হলে ওনার বুকের হৃৎপিণ্ডের কম্পন বেড়ে যায়।
তাই জন্য এই আতঙ্কে উনি ঝাড়গ্রামে গিয়ে বসে আছেন, এখানে থাকবেন না, 9 তারিখে থাকবেন না, কারণ শুভেন্দু অধিকারীকে উনি ভয় পান। শুভেন্দু অধিকারীকে মোকাবিলা করার মতো ক্ষমতা মমতা ব্যানার্জি হারিয়ে ফেলেছে, আর মোকাবিলা করার ক্ষমতা নেই। তাই উনি চলে গেছেন ঝাড়গ্রামে, গিয়ে ওখানে থাকবেন, দূর থেকে দেখবেন কি হয়। ঠিক যেমন আরজিকর, দূর থেকে আরজিকরের সমস্ত ছলা কলা কৌশল, যত রকম ভাবে আরজিকরের তথ্য প্রমাণ লোপাট করা যায়, ধর্ষকদের আড়াল করা যায়। গোটা রাজ্যের ধর্ষকদের পরিচয় একটাই, তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস একটাই পরিচয়। রাজ্যের সমস্ত ধর্ষকদের একটা জায়গায় জড়ো করলে যে দলটার নাম পাওয়া যাবে, সেই দলটার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। যে আওয়াজ উঠবে সেই আওয়াজ, সব ধর্ষকদের এক জায়গায় জড়ো করলে আওয়াজ উঠে জয় বাংলা। তাই রাজ্যের এই জায়গায় দাঁড়িয়ে এই যে বিজেপি নেতা, আপনি দেখুন বাড়ি ভাঙচুর করেছে, কিভাবে করেছে। বিজেপি নেতা সেখানে, বিজেপির বিধায়ক সেখানে গেছেন, তিনি বাড়িতে ঢুকেছেন, আক্রমণ হয়েছে, তার মধ্যে ঢুকেছেন, তারপরে একজন মুখে কাপড় বেঁধে এসছেন, আপনারা সেগুলো ভিডিওতে দেখতে পাবেন। তাকে তাড়া করেছে, জলে জঙ্গল দিয়ে দৌড় লাগিয়েছে। দেখুন ভিডিওটা। এই যে দেখেন বাড়ি ভেঙেছে, এই যে এটা দেখাও একটু, বিছানাটা দেখো, ঘরের ভিতর এই যে আলমারি, আলমারি, শোকেস সব ভেঙে দিচ্ছে। এদিকে আসেন, আপনি বলবেন যে আজকে রাত্রে ধমকি দিচ্ছে, আজকে রাত্রে ঘর বাড়ি জ্বালাই দিবে। বাবা আসো তো, আসো বাবা, আসো 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 আসো, তুমি আসো। এই যে দেখেন বাচ্চা মেয়ে ভয়ে সে কান্না করছে, সে ভয়ে কান্না করছে। এটা তৃণমূলের শাসন, তৃণমূল এটা করছে। আজকে ঘর বাড়ি যেভাবে ভেঙেছে, বাড়ির সামনে বাড়িতে ঢিল পড়ছে। বলুক কি বলেছে, বলো। বলছে আমরা যদি কিছু সত্যি কথা বলি আমাদেরকে জ্বালিয়ে দেবে, আমার ঘর বাড়ি জ্বালিয়ে দেবে, যদি কেস করি তাহলে আমাদেরকে পুড়িয়ে মারবে, এসবে বলছে। আপনারাই দেখুন কোথায় বাস করছে। আচ্ছা দিদি, আমাদের রাজ্য নেতা, ঠিক আছে, আপনি নিশ্চিন্তে থাকুন। আমরা গেছে, আক্রমণ হয়েছে, তারপরে বিজেপি বিধায়কদের বাধা দিয়েছে, তাতেও আটকানো যায়নি। তারপরেও তারা গেছে, তারা পথে নেমেছে, তারা ওখানে গেছে, পৌঁছেছে। যে পরিস্থিতি তৃণমূল কংগ্রেস তৈরি করতো, তৃণমূল কংগ্রেস নিজেও বুঝতে পারছে আজকে পশ্চিমবাংলার পরিস্থিতি ওদের হাতের মধ্যে আর নেই। তৃণমূল কংগ্রেস এটা নিজেও বুঝতে পারছে। এই জন্য মমতা ব্যানার্জি ফাঁকা কলসির মতো, ফাঁকা কলসির আওয়াজ বেশি, মমতা ব্যানার্জিতে আওয়াজ দিচ্ছে, আমি যতদিন মনে করব ততদিন ক্ষমতা থাকবো না। বাংলার জনগণ যতদিন মনে করেছে আপনাকে রেখেছে, এবার বাংলার জনগণ বুঝে গেছে আপনাকে আর রাখা যাবে না। তাই 2026-এ বাংলার জনগণ তাদের তৈরি করে নিয়েছে মানসিকতা, 2026-এ টেনে নামাবে আপনাকে। পশ্চিমবাংলার জনগণ আপনার এই অপশাসন, অত্যাচার, স্বৈরাচারী, আপনার এই যে দল, ধর্ষকের দলে পরিণত হয়েছে গোটা দলটা। ছাত্ররা কলেজে ঢুকে ছাত্রীদেরকে ধর্ষণ করছে, ছাত্রীদের দিয়ে গা টেপাচ্ছে। তৃণমূল ছাত্র পরিষদের আদ্দামরা 42-45 বছরের ছাত্র নেতাগুলো, এটা হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের এই মুহূর্তের চেহারা। তারা হুঙ্কার দিচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে গিয়ে, সেখানকার ভাইস চ্যান্সেলরকে বলছে যে আপনি 28 তারিখে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, সেই প্রতিষ্ঠা দিবসের দিন তাদেরকে কলেজের বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বন্ধ রাখতে হবে। তিনি জিজ্ঞাসা করেছিলেন যারা এসেছিল যে আচ্ছা ওই বিশ্ববিদ্যালয়ে কি কি পরীক্ষা আছে ওই দিনকে, কেউ উত্তর দিতে পারেনি। ওগুলো ছাত্রই না, ওগুলো পাত্র, ওগুলো চলে এসছে, ওগুলো ধর্ষক। এরা কলেজে কলেজে ধর্ষণ করছে, ছাত্রীদের গা টেপাচ্ছে, তাদের আবার প্রতিষ্ঠা দিবস, আবার ওই ছাত্র পরিষদের ওটা তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসই নয়, ওটাও চুরি করা, ওটা অ্যাকচুয়ালি ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস কংগ্রেসের। 21শে জুলাইতে যেমন কংগ্রেসের থেকে চুরি করা, কংগ্রেসের আন্দোলন ছিল ওটা, তেমনি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসটাকে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস বলে চালিয়ে দিয়েছে, আলাদা করে কোনো অস্তিত্ব নেই তৃণমূল কংগ্রেসের। তাই ওখানকার প্রিন্সিপাল শান্তা দেবী, তাকে আমরা স্যালিউট জানাই, তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন
মমতা ব্যানার্জির উচিত ছিল ওই ছাত্রদের বলা, তোমরা কলেজে কলেজে যেভাবে ধর্ষণ করে বেড়াচ্ছ, তোমাদের প্রতিষ্ঠা দিবসে এবার আমি আর যাব না, প্রতিষ্ঠা দিবসটা বন্ধ করো। এটা যদি বলতো তাহলে মমতা ব্যানার্জির জনপ্রিয়তা বাড়তো। এটা বললেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিসি। তিনি এটা বলে দিলেন, তিনি বললেন চেয়ারের জন্য কোথাও কম্প্রোমাইজ করব না। এই মেরুদণ্ডটা সোজা রেখে বাঙালিকে দেখিয়ে দিল আশুতোষ মুখার্জির কলকাতা বিশ্ববিদ্যালয়, তাকে দেখিয়ে দিল যে কিভাবে কলকাতা। তিনি এটাও বলেছেন, আমি সিপিএম এর জমানাতেও অনেক কিছু ফেস করেছি, সিপিএমও কোনোদিন আমাকে অ্যালাউ করেনি। তাই দেখছেন না সিপিএম এর লোকজন কিন্তু এনাকে নিয়ে বেশি হইচই করছে না, শান্তা দেবীকে নিয়ে। সিপিএম এর লোকজন কিন্তু এনাকে নিয়ে খুব বেশি লেখালেখি করছে না, কারণ সিপিএম এর জমানাতেও একই রকম ভাবে একে দমানোর চেষ্টা করা হয়েছে, কোনোদিন কোথাও কম্প্রোমাইজ করেনি। উনি কোনো রাজনৈতিক দলের আনুগত্য কখনো প্রকাশ করেননি, ওনাকে দমিয়ে রাখা যায়নি। ওই জন্য সিপিএম এর পক্ষ থেকে খুব বেশি একে নিয়ে লাফালাফি করছে না। ইনি এত বড় কাজ করার পরেও কোনো সিপিএম এর লোকজন একে নিয়ে কেউ দুটো চারটে কথা খরচ করছে না, কারণ মমতা ব্যানার্জি তো সিপিএম এর ফেলে যাওয়া চটিটাই পা গলিয়েছে। সিপিএম যে পথে চলতো সেই পথ সেইটাকে আরো দ্রুততার সাথে করছে। এই একই কাজ উদয়ন ঘোষ সিপিএম বামফ্রন্ট যখন ক্ষমতায় ছিল তখন করতো তৃণমূলের বিরুদ্ধে, আজকে তৃণমূলে এসে একই কাজ করছে বিজেপির বিরুদ্ধে। এরপরে ওর আর কোনো পথ নেই, ও সব দরজা বন্ধ। এই সরকারটা চলে যাওয়ার পর ওর হাল হবে মজিদ মাস্টারের মতো। মজিদ মাস্টার যেমন বারাসাতে সবজি বিক্রি করছে, ওর অবস্থা তাই হবে। ওকে ওই দিনহাটায় বসে হাটবারে সবজি বিক্রি করতে হবে এই উদয়ন শেখকে। দেখবেন হাটবারে সবজি বিক্রি করতে হবে। কিভাবে আক্রমণ বিজেপি বিধায়ককে বাধা দিচ্ছে দেখুন, আমরা একটু ভিডিওটা দেখিয়ে দিই কিভাবে বাধা দিচ্ছে। শুভেন্দু অধিকারীর কনভয়ের ওপর হামলা, তার গাড়ি ভাঙচুরের ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও কোচবিহারের দিনহাটায় বিজেপি নেতার অন্তঃসত্ত্বা মেয়েকে লাথি, আক্রান্ত মহিলাকে দেখতে যান বিজেপি বিধায়করা, সেখানেই বাধা, তাদের গাড়ির ওপর হামলা। বিজেপি কর্মী এবার পুলিশকে দেখুন, মহিলারা যারা গেছে দিনহাটা 6 নম্বর মণ্ডলের মহিলা মোর্চা সভানেত্রী মলিনা বর্মনের আক্রমণ, এটা কিন্তু মমতা ব্যানার্জি একটা বার্তা পেয়ে যাচ্ছে। আগে আক্রমণ হলে সবাই চুপ করে যেত, মোবাইল সুইচ অফ হয়ে যেত নেতাদের, কেউ ভয়ে যেত না, চিৎকার করতো না, কোনো খবর পাওয়া যেত না, মার দাঙ্গা করে তাদের এলাকা ছাড়া করে দেওয়া হতো। এখন ঘটনাটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তৃণমূলের নেতারা কিন্তু বুঝতে পারছে মার খাওয়ার পর কেউ কিন্তু আর পালাচ্ছে না, মার খাওয়ার পর দাঁড়িয়ে থাকছে, মারো, মার খাচ্ছি আমরা, দাঁড়িয়ে আছি। পরিস্থিতি থাকলে প্রতিরোধ করা হচ্ছে, কিন্তু কেউ পালিয়ে যাচ্ছে না এলাকা ছেড়ে, সবাই এলাকাতে দাঁড়িয়ে থাকছে। আগের মতো বলেছে আর পালাবো না, এইখানে দাঁড়িয়ে এই লড়াই হবে। তাই লড়াই, এবং এই লড়াইতে পুলিশের ভূমিকা নির্লজ্জ পুলিশকে দেখুন। মহিলারা যাচ্ছে আর পুলিশ সম্পর্কে কি বলছে, যে মহিলারা সেদিন গেছে আজকে, এবং সেই যাওয়ার সময় মহিলার নেতৃত্ব এবং মহিলারা যারা গেছে, যারা প্রতিরোধ করেছে, সেই মহিলা পুলিশকে কি বলছে, কিভাবে বলছে দেখুন। দেখলেন দিনহাটাতে আজকে সারাদিন ধরে যে প্রতিবাদ, এই প্রতিবাদ থেকে মমতা ব্যানার্জি নিশ্চয়ই টের পেয়ে গেছে যে খোদ দিনহাটায় উদয়ন গুহ যতই দাপাদাপি করুক, যতই মস্তানি করুক, মানুষ কিন্তু আর নীরবে মেনে নেবে না, ভয়ে পালাবে না। তুমি দুটো মারলে কেউ একটা মারার চেষ্টা করবে, তুমি 200টা মারলে কেউ 2টো মারার চেষ্টা করবে, দাঁড়িয়ে থাকবে, প্রতিরোধ করবে। পুলিশ কিছু করবে না, পুলিশ থাকবে না, এটা সকলেই বুঝে গেছে। সকলেই বুঝে গেছে নিজের অধিকারটা নিজেকে কেড়ে নিতে হবে, অধিকার অর্জন করে নিতে হবে, রাস্তায় নামতে হবে। তৃণমূল কংগ্রেসের ভরসায় থাকলে আর চলবে না, তৃণমূল পুলিশের ভরসায় থাকলে আর চলবে না। তাই প্রত্যেকে এখন নিজের নিজের মতো করে, দিনহাটায় উদয়ন গুহর চমকানি ধমকানি তার কাজ হচ্ছে না, আর কাজ হচ্ছে না। ইয়েস, ভয় দেখানোর চেষ্টা হচ্ছে,
লোকে নামছে, আক্রমণ হচ্ছে, সব হচ্ছে, কিন্তু উল্টো ছবিটাও দেখুন, প্রতিরোধও হচ্ছে, মানুষ পথেও নামছে, পাল্টা হচ্ছে, পুলিশকে বলছে। আর যে ওই যারা হারমাদ একসময় সিপিএম এর ছিল, হারমাদ বাহিনী বলতো, তারাই এখন তৃণমূলের রং পাল্টে তারাই এখন তৃণমূলের হারমাদ হয়েছে, হারমাদ থেকে উন্মাদ হয়ে গেছে। উন্মাদের দল ঝাঁপিয়ে পড়ছে, দেওয়ালের লিখন পড়তে পারছে না উন্মাদের দল। পশ্চিমবাংলার দেওয়ালের লিখন পড়তে পারছে না, পরিস্থিতি যে দ্রুত পরিবর্তন হয়ে যাচ্ছে। শুধু এসআইআরটা হতে দিন, 1 কোটির ওপর ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে, যেগুলো মমতা ব্যানার্জি যে ফলস ভোট মেরে যেতে, 1 কোটির ওপর ফলস ভোট বাদ যাবে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, 3টে জেলাতে 1 কোটি নাম বাদ চলে যাবে, গোটা রাজ্যে 2 কোটির ওপর নাম বাদ যাবে। তাই মমতা ব্যানার্জি বলেছে এসআইআর হতে দেব না, মানে মৃত ভোটারের নাম থাকবে, ডবল এন্ট্রি থাকবে, বাংলাদেশি, মুসলমান, রোহিঙ্গা সব নাম থাকবে, এসআইআর হতে দেব না। কেন্দ্রীয় নির্বাচন কমিশনও বলেছে এসআইআর করে ছাড়ব। কেন্দ্রীয় সরকার নজর রাখছে গোটা বিষয়টার উপর। এটা ঠিক, মমতা ব্যানার্জি কোনো সহযোগিতা করবে না, প্রশাসন পুরোপুরিভাবে বিরোধিতা করবে, প্রশাসনকে নামাবে এসআইআর যাতে না করতে পারে। কারণ এসআইআর করলে মমতা ওখানেই শেষ, মমতার ওখানেই খেলা শেষ। মমতা ব্যানার্জি এসআইআর করলেই মমতা ব্যানার্জির পুরো গেম শেষ। তাই মমতা ব্যানার্জি প্রাণপণে চেষ্টা করবে এসআইআরটা যাতে না হয়, কিন্তু এসআইআর করেই নির্বাচন হবে। মমতা ব্যানার্জি সরকারে থাকা অবস্থায় যদি নাও করতে করে, 356 করে সরকারের টেনিওর শেষ হওয়ার পর এসআইআর করেই নির্বাচন হবে, ভাবার কোনো কারণ নেই। হয় 356 আগে করবে কেন্দ্রীয় সরকার, যেটাতে নরেন্দ্র মোদী ভাবেন এটা নিয়ে যে 356 একটা নির্বাচিত সরকারকে ফেলবো কিনা, আর নচেত সরকারের টেনিওর 5 বছর পুরো কমপ্লিট করবে। নির্বাচন কমিশন তো ভোট ঘোষণা করার কথা, নির্বাচন কমিশন 2 মাস পরে ভোট ঘোষণা করবে। 2 মাসের জন্য সরকার চালাবে কে? রাজ্যের দায়িত্ব কার হাতে থাকবে? রাষ্ট্রপতির হাতে। 356 করে এসআইআর করে ভোট করবে। মমতার কিচ্ছু করার থাকবে না, কিচ্ছু করার থাকবে না। তখন টেনিওর শেষ, মমতাও শেষ। তারপরে নির্বাচন করার দায়িত্ব থাকবে নির্বাচন কমিশনের। ফলে মমতা ব্যানার্জি অসাংবিধানিক কথা বলছে, মিথ্যে কথা বলছে, মিথ্যে প্রচার করছে, গায়ের জোয়ারি করছে, রাজ্যটাকে নিজের সম্পত্তি মনে করছে তৃণমূল কংগ্রেস আর তার দলবল। কিন্তু এটা বুঝতে পারছে রাজ্যের মানুষও আর মানতে চাইছে না। মমতাকে রাজ্যের মানুষ আর মুখ্যমন্ত্রী হিসেবে মানে না, বিশ্বাসও করে না। মমতাকে চাইছে না রাজ্যের মানুষ। মমতা ব্যানার্জি এটা বুঝতে পারছে। এই রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসের বিদায় শুধু সময়ের অপেক্ষা বলেই রাজনৈতিক মহল মনে করছে। আর মমতা ব্যানার্জি রাজ্যটাকে যেদিকে ঠেলে দিচ্ছে সেটা কিন্তু গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হবে। এই গৃহযুদ্ধে যারা কৌরব পক্ষ তারা সংখ্যায় বেশি থাকবে, তাদের সঙ্গে পুলিশ থাকবে। এই মহাভারতের যুদ্ধে কৌরব পক্ষ সংখ্যায় অনেক বেশি ছিল, কিন্তু পাণ্ডব পক্ষ সংখ্যায় কম ছিল, কিন্তু ন্যায় ছিল। কৌরব পক্ষে পুলিশ থাকবে, কৌরব পক্ষে রোহিঙ্গা থাকবে, কৌরব পক্ষে বাংলাদেশি মুসলমান থাকবে, কৌরব পক্ষে কয়লা ভাইপো থাকবে, কৌরব পক্ষে কয়লাবাস থাকবে, কয়লা তোলাবাস থাকবে, কৌরব পক্ষে সমস্ত দাগি দুর্নীতি সব এক জায়গায় জড়ো হবে। আর পাণ্ডব পক্ষে থাকবে ন্যায়, সুশাসন, নীতি, তার জন্য লড়াই। এই সব কিছুর বিরুদ্ধে লড়াইয়ে ভারতের ইতিহাস বলে ন্যায়ের জয় সর্বত্র। ন্যায় জয় হবেই, সময় লাগে কিন্তু ন্যায়ের জয় হয়। ন্যায়ের তাই জয় হবেই। এই 2026-এর যে মহাভারতের যুদ্ধ হবে পশ্চিমবাংলাতে, এই মহাভারতের যুদ্ধে পাণ্ডব পক্ষের জয় হবেই, কৌরব পক্ষ এখানে জিতবে না। কৌরব পক্ষ ক্ষমতায় আছে ঠিকই, জিতবে না, পরাজিত হবে। কৌরবরা ক্ষমতায় থেকেছে, পাণ্ডবদের বনবাসে পাঠিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত তারা ক্ষমতায় থাকতে পারেনি। পশ্চিমবাংলাতে একই পরিস্থিতি হতে চলেছে। আমাদের সেদিকে নজর থাকবে, আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায়। আর যাওয়ার আগে বলে যাই, আমাদের যে ইভিএম নিউজের পক্ষ থেকে আমাদের যে ক্ষুদ্র উদ্যোগ, এই যে গীতার পিভিসি কার্ড, সমস্ত সনাতন ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের এটা একটা উদ্যোগ। এই পিভিসি কার্ড আপনি সংগ্রহ করুন, এর মূল্য মাত্র 120 টাকা। এইটা সংগ্রহ করতে গেলে আপনাকে 7044244525 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে।
এইখানে আপনি আপনার নাম ঠিকানা দিয়ে আপনি পিভিসি কার্ডটি সংগ্রহ করতে পারেন। এটার মূল্য 120 টাকা, তার সঙ্গে ডেলিভারি চার্জ যুক্ত হবে। যদি বাড়ি থেকে নিতে চান কুরিয়ার চার্জ যুক্ত হয়ে যাবে। আর এই গীতাকে সামনে রেখে আমরা আগামী 31 তারিখে একটা সেমিনার করছি। সেমিনারে এই কার্ড আপনারা সংগ্রহ করে নিন। প্রচুর মানুষ গোটা রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে আসছে। আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি। 31শে আগস্ট দুপুর 1টা থেকে 4টে ভবানীপুরে এই সেমিনার হবে শ্রীমদ্ ভগবদ গীতার ওপর। সমস্ত সনাতন ধর্মের মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন। যাদের কাছে কার্ড থাকবে তারাই এই সেমিনারে আসতে পারবেন, তারাই এই সেমিনারে প্রবেশ করতে পারবেন। সকলকে আহ্বান জানাচ্ছি আমাদের এই সেমিনারে আপনারা উপস্থিত থাকুন। ইভিএম নিউজের এই উদ্যোগে আপনারা সামিল হন। আজকে আপাতত এই পর্যন্তই। ভালো থাকবেন, সঙ্গে থাকুন ইভিএম নিউজের। ইভিএম নিউজ আপনার কথা বলে। নমস্কার।